নমস্কার। আমরা সবাই জানি যে আগামী 22শে জানুয়ারি 2024 সোমবার, সেদিন অযোধ্যায় ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে, তার বিগ্রহ প্রতিষ্ঠা হতে চলেছে সেদিন। তো সেদিন 84 সেকেন্ডের একটা মুহূর্তকাল তৈরি হয়েছে। সেই মুহূর্তকালেই এই মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে। তো আজকে আমরা আলোচনা করব যে সেই মুহূর্তকালের গুরুত্ব ঠিক কী, এবং তার যতটা সম্ভব বিশ্লেষণ আমাদের পক্ষে সম্ভব তা আমরা এখানে করব। তো সেদিন 22শে জানুয়ারি 2024, তিথি হচ্ছে পৌষ শুক্লা দ্বাদশী তিথি, সোমবার। তো পৌষ শুক্লা দ্বাদশী তিথি হিসেবে কিন্তু খুব একটা শুভ এই দ্বাদশী তিথিকে বলা হয় না। দগ্ধা তিথি বলে এই তিথি চিহ্নিত রয়েছে। তবে কোনো গৃহ প্রতিষ্ঠা কিংবা মন্দির কিংবা বিগ্রহ প্রতিষ্ঠার ক্ষেত্রে, প্রাণ প্রতিষ্ঠার ক্ষেত্রে এই তিথির কিন্তু ভীষণ গুরুত্ব রয়েছে। স্বয়ং ভগবান বিষ্ণু এই তিথির অধিপতি। তো সেদিন সেই যে মুহূর্তকাল তৈরি হচ্ছে, যে সময়ে এই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে, এই সময়টা দুপুর 12টা 29 মিনিট 8 সেকেন্ড থেকে দুপুর 12টা 30 মিনিট 32 সেকেন্ড পর্যন্ত হচ্ছে সেই সময়, সেই মুহূর্তকাল যখন প্রাণ প্রতিষ্ঠার জন্য সময় নির্বাচিত হয়েছে। সময়টা সর্বমোট 84 সেকেন্ড। তো কোনো মুহূর্তই একেবারে পারফেক্ট হয় না, তার কিছু শুভ দিক যেমন থাকে, তেমনি কিছু অশুভ দিকও থাকে। তো এই মুহূর্তকালটিকে আরো ব্যাপকভাবে বিশ্লেষণ করতে গেলে আমরা সেদিনের গ্রহের অবস্থানটা দেখব। এর আগে বলেনি যে সেদিনের সেই যে মুহূর্তকালটা, সেটা অভিজিৎ মুহূর্তের মধ্যেও কিন্তু পড়েছে। বাল্মীকির রামায়ণে এবং তুলসীদাসের রামচরিতমানসে ভগবান রামের যে জন্ম সময়, সেই সময়টাও কিন্তু অভিজিৎ মুহূর্তেই ছিল। হরিবংশ পুরাণে ভগবান শ্রীকৃষ্ণের যে জন্ম মুহূর্ত নির্ণয় করা হয়েছে মধ্যরাতে, তখনও অভিজিৎ মুহূর্ত ছিল। দিবা মধ্যাহ্নে এবং রাত্রি মধ্যাহ্নে অভিজিৎ মুহূর্ত হয়। তো যাই হোক, আমরা সেদিনকার সেই যে মুহূর্তকাল, 84 সেকেন্ডের যে মুহূর্তকাল, সেটাকে আরো ব্যাপকভাবে বুঝতে আমরা সেদিনকার সেই সময়ের গ্রহের যে চক্র বা গ্রহের যে অবস্থান, সেটা বোঝার চেষ্টা করব, এবং তাতে এই বিষয়টা আরো বিস্তারিতভাবে আমরা বুঝতে পারবো, বোঝার ক্ষেত্রে তা সহায়ক হবে। তো সেদিন দিবা মধ্যাহ্নের সেই মুহূর্তে অযোধ্যায় যে রাশিচক্র তৈরি হচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে তখন মেষ লগ্ন, এবং মেষ লগ্নে সেই লগ্নে রয়েছেন স্বয়ং বৃহস্পতি গ্রহ। আমরা জানি দেবগুরু বৃহস্পতি হচ্ছেন ধর্মের গ্রহ। এই বৃহস্পতি আবার মেষ লগ্নের নিরিখে নবম ভাব এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ। নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি হয়ে এই বৃহস্পতি লগ্নে অবস্থান করছেন। জ্যোতিষশাস্ত্র মতে নবম ভাব থেকে ধর্ম বিচার করা হয়,
এবং দ্বাদশ স্থান থেকে মোক্ষ। তো সেই ধর্ম এবং মোক্ষের অধিপতি হয়ে বৃহস্পতি লগ্নে রয়েছেন। এর সিগনিফিকেন্ট হচ্ছে বৃহস্পতির ক্ষমতায় বা বৃহস্পতির প্রভাবে একটা নতুন ধর্ম যে সৃষ্টি বা নতুন ধর্ম প্রতিষ্ঠার একটা আভাস কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবার আমরা দেখি সেই যে মেষ লগ্ন, সেই লগ্নের অধিপতি গ্রহ খুব গুরুত্বপূর্ণ বিষয় কোনো লগ্নের ক্ষেত্রে। তার অধিপতি গ্রহ, সেক্ষেত্রে এই অধিপতি গ্রহ মেষ লগ্নের ক্ষেত্রে হচ্ছে মঙ্গল। মঙ্গল অবস্থান করছেন সেদিন সেই সময়ে ধনুরাশিতে। ধনুরাশি মেষ লগ্নের সাপেক্ষে ধর্মস্থান। আর বৃহস্পতি যিনি লগ্নে রয়েছেন তার দৃষ্টি পড়ছে সেই ধর্মস্থানে এবং পঞ্চম স্থানে। মেষ লগ্নের আরেকটা গুরুত্বপূর্ণ স্থান, যেখান থেকে মনের ভক্তি, বুদ্ধি, জ্ঞানের বিচার করা হয়, সেই স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। এছাড়াও সেই ধর্মস্থানেই মেষ লগ্নের ক্ষেত্রে ধর্মস্থান বা নবম স্থানে অবস্থান করছেন স্বয়ং শুক্র এবং বুধ। শুক্রের বিষয়টা এখানে খুব গুরুত্বপূর্ণ এ কারণে, শুক্র আমরা জানি দৈত্যগুরু শুক্র। মেষ লগ্নে সেই দিন যে অবস্থান হচ্ছে সেই মুহূর্তে এই মেষ লগ্নের লগ্ন সে সময় ভরি নক্ষত্র ভোগ করছিল বা ভোগ করবে। ভরি নক্ষত্র আবার শুক্র নক্ষত্র, সেই শুক্র রয়েছে সেই ধর্মস্থানে। শুক্র এবং বৃহস্পতির মধ্যে তাদের নিজেদের মধ্যে একটা আভ্যন্তরীণ বিবাদ থাকলেও এই দুটি গ্রহই কিন্তু জ্ঞানের গ্রহ, দৈত্যগুরু এবং দেবগুরু, বিদ্যা এবং জ্ঞানের গ্রহ। এই দুই গ্রহ এবং তার সাথে লগ্নের অধিপতি মঙ্গল সেই ভাগ্যস্থান বা ধর্মস্থানে থাকায় ধর্মের ক্ষেত্রে একটা নতুন জাগরণের ইঙ্গিত দিচ্ছে। এই ক্ষেত্রে যে কোনো লগ্নের সাপেক্ষেই চতুর্থ স্থান হচ্ছে ভক্তিস্থান, মনের স্থান। তো মেষ লগ্নের ক্ষেত্রে সেই চতুর্থ স্থান হচ্ছে কর্কট রাশি। কর্কটের যে অধিপতি গ্রহ সে হচ্ছে চন্দ্র। চন্দ্র গ্রহ সেদিন সেই মুহূর্তে অবস্থান করবেন একেবারে তুঙ্গস্থ হয়ে মেষ লগ্নের দ্বিতীয় স্থানে থাকবেন বৃষ রাশিতে, মৃগশিরা নক্ষত্রে। বৃষ রাশি শুক্রের রাশি এবং মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র। তাই মঙ্গল, শুক্র এবং বৃহস্পতি এই তিনের প্রভাব যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে এই সে সময়ের সেই মুহূর্তে। আরো একটা বিষয় কি, পঞ্চম স্থান মেষ রাশির ক্ষেত্রে হচ্ছে সিংহ রাশি। তার অধিপতি হচ্ছে রবি। রবি রয়েছেন দশমে। দশমে রবি রাজার কারক। দশমে এই রবির অবস্থান, বৃহস্পতির কেন্দ্রে রবির অবস্থান থাকবে সে সময়। এটাতে এই যে মন্দির প্রতিষ্ঠার পরবর্তী পর্বে তা আমাদের দেশের জন্যও, রাজ্যের জন্যও, রাজার জন্যও একটা শুভফল নিয়ে আসার ইঙ্গিত দিচ্ছে সেই সময়ের সেই মুহূর্তের রাশিচক্রের অবস্থান। এছাড়া জ্যোতিষশাস্ত্র মতে কোনো মন্দির, গৃহ কিংবা বিগ্রহ প্রতিষ্ঠার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে দুটি রাশি সেই দুটো হচ্ছে একটা সিংহ রাশি আর একটা কুম্ভ রাশি। সেদিন সেই মুহূর্তে শনি গ্রহ থাকবেন কুম্ভ রাশিতে এবং শনির দৃষ্টি বৃহস্পতির ওপর রয়েছে। বৃহস্পতি এবং শনির যুগ্ম দৃষ্টি রয়েছে সেই সিংহ রাশির ওপর। যে কোনো রাশিতে যখন যুগ্ম গ্রহের প্রভাব থাকবে তখন সেই ক্ষেত্রে
বিশেষ করে গোচরের ক্ষেত্রে, গ্রহের ট্রানজিটের ক্ষেত্রে একটা যুগ্ম গ্রহের অবস্থানের যে বিচার, সেখান থেকে কোনো ফল প্রভাবী হয়, অর্থাৎ কোনো ফলের ইঙ্গিত দেয় যখন ডুয়েল কানেকশন তৈরি হয়, দুই গ্রহের কানেকশন তৈরি হয়। তো সিংহ রাশিকে রাজার কারক রাশি বলা হয়। তো সেখানে বৃহস্পতি এবং শনির যুগ্ম দৃষ্টি যেমন মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা শুভ ইঙ্গিত, তেমনি পরবর্তী ক্ষেত্রেও রাজ্য বা রাজার জন্যও শুভ ইঙ্গিত এদিক থেকেও দিচ্ছে। রবি বৃহস্পতির কম্বিনেশন, বৃহস্পতি শনির কম্বিনেশনও এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। ধর্ম কিংবা আধ্যাত্মিকতার জন্য কর্মেরও প্রয়োগ চাই। তো কর্মের ক্ষেত্রে মঙ্গল এবং শনির ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। মঙ্গল কর্মের ক্ষেত্রে উদ্দীপনা, উৎসাহ, উচ্ছ্বাস যোগায়, আর শনি সেই ক্ষেত্রে কর্মের ধৈর্য, অধ্যবসায় এবং ত্যাগের যে প্রভাব কর্মের বিষয়ে রয়েছে, সেটাও শনি থেকে বোঝা যায়। তো এই ক্ষেত্রে এই যে বৃহস্পতি, শনি, মঙ্গল, শুক্র এবং চন্দ্র, রবি, এদের যে প্রভাব তৈরি হচ্ছে, এতে কিন্তু একটা বিশেষ শুভ দিক। যিনি বা যে পণ্ডিতগণই এই মুহূর্তকাল নির্ণয় করেছেন, তারা কিন্তু একটা দারুণ মুহূর্তকাল তা নির্ণয় করেছেন এই মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে, প্রাণ প্রতিষ্ঠার ক্ষেত্রে। শনি এবং বৃহস্পতির কম্বিনেশন আরও বলি, যেতে ধর্ম এবং কর্মেরও একটা যোগ তৈরি হয়। ভবিষ্যতের জন্যে এই রাম মন্দির প্রতিষ্ঠার পরবর্তী ক্ষেত্রে এই যোগ একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো রাশিচক্র বিশ্লেষণের পর এটাকে আরও ফলাদেশের ক্ষেত্রে আরও সূক্ষ্ম কিছু বলার জন্যে নবাংশ চক্রের প্রয়োজন হয়। তো নবাংশ চক্রে সেদিন বৃশ্চিক লগ্ন, এবং বৃশ্চিক লগ্নের যে ধর্মস্থান রয়েছে, নবম স্থান, সেখানে সে সময় বৃহস্পতি অবস্থান করছেন। বৃশ্চিক লগ্নের একেবারে সপ্তম স্থানে রয়েছেন শুক্র, অর্থাৎ লগ্নে স্বয়ং শুক্র এবং বৃহস্পতির দৃষ্টি রয়েছে। জ্ঞানের কারক এই দুই গ্রহের দৃষ্টি রয়েছে সেখানে। শনি রয়েছেন তৃতীয় স্থানে। তৃতীয় স্থান থেকেও অধ্যবসায় বিচার করা হয়। তো সেখানে শনি থাকায় এবং শনি বৃহস্পতির যে যোগ তৈরি হচ্ছে নবাংশ চক্রেও, এটাও কিন্তু একটা খুব ভালো দিকের ইঙ্গিত বহন করছে। এছাড়া এই বৃশ্চিক লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল রয়েছে একাদশ বা লাভ স্থানে, এটাও একটা ভালো খবর। তবে এত কিছুর পরেও কিছু যে বিপরীত দিক নেই তা কিন্তু নয়, কারণ মেষ লগ্নের সাপেক্ষে শত্রুস্থান বা ষষ্ঠ স্থান হচ্ছে কন্যা রাশি। সেদিন সেই সময়ে এই কন্যা রাশিতে অবস্থান করবেন কেতু গ্রহ। কেতুতে গোপন শত্রুতা, একটা বিপরীত মত চালানোর প্রচেষ্টা, একটা বিরোধিতার ইঙ্গিত কিন্তু এই রাশিচক্রের অবস্থান কেতু গ্রহের অবস্থানে দিচ্ছে। তবে এটা ততটা ব্যাপক হবার সম্ভাবনা নেই বলেই মনে হয়। এর কারণ সেই যে ষষ্ঠ স্থান, মেষ লগ্নের সাপেক্ষে ষষ্ঠ স্থান হচ্ছে কন্যা রাশি, তার অধিপতি গ্রহ হচ্ছেন বুধ। বুধ থাকবেন সেই সময় সেই ধনুরাশিতে, মেষ লগ্নের সাপেক্ষে ধর্মস্থানে শুক্র এবং মঙ্গলের সাথে, এবং তাতে লগ্ন থেকে বৃহস্পতি গ্রহ একেবারে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন। এটা একটা শুভ দিক। এছাড়াও সে সময়ে আরুর লগ্ন, সেটাও হচ্ছে সিংহ রাশি। সেই সিংহ রাশিতেও স্বয়ং দেবগুরু বৃহস্পতি তার পূর্ণ দৃষ্টি দিচ্ছেন। তো সব মিলিয়ে বলতে গেলে
প্রায় 550 বছর পর সরযূ পারের অযোধ্যা নগরীতে ভগবান শ্রীরামের মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে। ভগবান শ্রীরাম তিনি বিগ্রহের মধ্যে এই মন্দিরে পূজিত হতে চলেছেন তার জন্মভূমিতে। তো অযোধ্যা আমাদের পুরাণে বর্ণিত রয়েছে যে অযোধ্যা হচ্ছে আমাদের সপ্ত মক্ষনগরীর অন্যতম। সপ্ত মক্ষনগরীর মধ্যে অযোধ্যা এবং উজ্জয়িনী ধর্মকে রিপ্রেজেন্ট করে, যেমন কাশী মোক্ষকে রিপ্রেজেন্ট করে। তো ভগবান রাম তিনি স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার, নরদেহের অবতার। ধর্ম রক্ষার জন্যই তিনি তার এই অবতার রূপ গ্রহণ করেছেন। পিতৃধর্ম, ভাতৃধর্ম, স্ত্রী ধর্ম, সামাজিক ধর্ম, রাষ্ট্রধর্ম, রাজধর্ম, এই সমস্ত ধর্মকে নতুনভাবে দিশা দেখানোর জন্যে, নতুনভাবে চালিত করার জন্যে, তাকে রিফ্রেশ বা শোধন করানোর জন্যেই রাম অবতার তিনি নররূপ ধারণ করেছিলেন। অযোধ্যায় আবারও ভগবান রাম আসছেন। আজকের এই পর্বে আমরা 22 তারিখের রাম মন্দির প্রতিষ্ঠা লগ্নের সেই মুহূর্তের যে রাশিচক্রের বিশ্লেষণ করলাম, তাতে আমার মতো আস্তিকের কাছে এর প্রতীকী রূপ হল যে আবারও এক ধর্মরাজ্যের প্রতিষ্ঠা হতে চলেছে, এক ধর্ম আন্দোলনের শুরু হতে চলেছে, শুধু আমাদের ভারতে নয়, বিশ্বজুড়ে। তো ধর্ম থেকেই তৈরি হয় আধ্যাত্মিকতার। তো এই ধর্ম আন্দোলন, আধ্যাত্মিক জাগরণের মূল কেন্দ্রভূমি হতে চলেছে আমাদের এই ভারতবর্ষ। সেই কেন্দ্রভূমিরও কেন্দ্রস্থান হতে চলেছে সরযূ পারের অযোধ্যা নগরী। এবং সত্যি বলতে কি, আমাদের এই প্রজন্মের বিশেষ সৌভাগ্য হল আমরা এক বিশেষ সন্ধিক্ষণে সাক্ষী হতে চলেছি। তো আজ আমাদের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আবারও নতুন কথা নিয়ে সবার আবারও দেখা হবে। ভালো থাকবেন ততক্ষণ সবাই। নমস্কার।